আজকের এই রাজ্যভিত্তিক গণঅবস্থান থেকে আওয়াজ তুলন, বন্দেই মাতরম, বন্দেই মাতরম। এই নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই রাজ্যে নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনতিবিলম্বে সরকারি দপ্তরের সকল শূন্য পদ পূরণ করতে হবে। অনতিবিলম্বে সরকারি দপ্তরের সমস্ত শূন্য পদ পূরণ করতে হবে। সরকারি শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণ হতে দিচ্ছি না, দেব না। সরকারি শিক্ষা ব্যবস্থা বেসরকারীকরণ আমরা মানছি না, মানব না। রাজ্যে ক্রমবর্ধমান ধর্ষণ, খুন রক্ষার্থে পুলিশকে স্বতন্ত্র ভূমিকা পালন করতে হবে। পুলিশকে স্বতন্ত্র ভূমিকা পালন করতে হবে। রাজ্যের পুলিশকে মন্ডল নেতাদের হাতের পুতুল বানিয়ে রাখা চলছে না, চলবে না। বিজেপি নেতাদের তত্ত্বাবধানে পুলিশি আধিকারিকদের কাঠের পুতুল মানছি না, মানব না। 125তম সংবিধান সংশোধনী বিল পাশ করতে হবে। 125তম সংবিধান সংশোধনী বিল পাশ করতে হবে। অপরাধ ভাষাকে রোমান হরফে অনুমোদন দিতে হবে। অপরাধ ভাষাকে রোমান হরফে সরকারি অনুমোদন দিতে হবে। অজু চমচমি রিক্সা চালকদের হয়রানি বন্ধ করতে হবে। অজু চমচমি রিক্সা চালকদের হয়রানি বন্ধ করতে হবে। অজু চমচমি রিক্সা চালকদের জন্য একটা সুপরিকল্পনা ব্যবস্থা করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি হ্রাস করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বৃদ্ধি হ্রাস করতে হবে। নইলে এনএসওয়াই, যুবদল, মহিলা কংগ্রেস আর সেবা দলের লড়াই চলছেই চলবে। নইলে জাতীয় কংগ্রেসের লড়াই চলছেই চলবে। বন্দেই মাতরম, বন্দেই মাতরম। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ, এনএসওয়াই জিন্দাবাদ, মহিলা কংগ্রেস জিন্দাবাদ, সেবা দল জিন্দাবাদ। সংগ্রামী সাথীগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের রাজ্যের জাতি জনজাতি সকল অংশের মানুষের হৃদয়ের হৃদয় সম্রাট, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন মহোদয়কে। কি দরকার সকলকে নমস্কার, আসসালামু আলাইকুম, খুলুমখান। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের শাখা সংগঠন অর্থাৎ যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, সেবা দল এবং এনএসওয়ের আহ্বানে 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা রাজ্য জুড়ে 9টি সাংগঠনিক জেলায় যে গণঅবস্থান কর্মসূচি 4 ঘন্টার পালন করা হচ্ছে, এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি আশিস কুমার সাহা মহাশয়, রয়েছেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা, মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী, সেবা দলের রাজ্য চেয়ারম্যান নিত্যগোপাল রুদ্রপাল, ছাত্রনেতা আমির হোসেন সহ এই শাখা সংগঠনের নেতৃত্ব, সমবেত সুধীজন, সুধী এলাকার নাগরিকবৃন্দ,
আজকে যখন আমরা এখানে বক্তব্য রাখছি, আন্দোলন সংগঠিত করছি, আপনারা জানেন আজকে প্রথম দফা বিহারে ভোট অনুষ্ঠিত হচ্ছে। দুটো সম্পূর্ণ পৃথক বিচারধারার লড়াই। একটা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের ধারক বাহক এবং যারা পুরোদা জাতীয় কংগ্রেস এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাদেরকে গদ্দার হিসাবে দেশের মানুষ আখ্যায়িত করেছিল, সেই আরএসএস এবং হিন্দু মহাসভার বিচারধারা বিজেপি মধ্যে লড়াইটা চলছে। আমাদের কনসার্ন দেশের ইতিহাসকে বিকৃত করছে, ইতিহাসকে নতুন ভাবে রচনা করার চেষ্টা হচ্ছে। যারা স্বাধীনতা আন্দোলনের সাথে বেইমানি করেছিল তারা এখন দাবি করছে তারা নাকি সত্যিকারের অর্থে দেশপ্রেমী। আর যারা যে রাজনৈতিক দল বুকচিতে লড়াই করেছিলেন, স্বাধীনতা সংগ্রামীরা যারা একটা বিশাল সময় জেলে কাটিয়েছেন, কালাপানিতে কাটিয়েছেন, কার কর্তৃত্বে কাটিয়েছেন, বুকচিতে লড়াই করেছেন, গুলি দিয়েছেন, ফাঁসির কাঠগড়ায় বন্দে মাতরম স্লোগান দিয়ে ঝুলেছেন, তাদেরকে আজকে ইতিহাস বিকৃত করে বলা হচ্ছে তারা নাকি দেশদ্রোহিতায় নেমেছে। ইতিহাসটা কি তো জানার দরকার। আপনারা জানেন, মনে করে দিচ্ছি মাত্র 1930 সালে লবণ সত্যাগ্রহ আন্দোলন বিরোধিতা করেছিলেন আরএসএস হিন্দু মহাসভা। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন, যেখানে নারা উঠেছিল ডু অর ডাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে, এই আরএসএস এবং হিন্দু মহাসভা বিদ্রোহ করেছিল। নেতাজি সুভাষ চন্দ্র বোস, আমাদের দেশের গর্ব, বার্মার বর্ডারে যখন আহ্বান রেখেছিলেন ভারতীয়দের কাছে যে তোমরা আইএলএতে ভর্তি হও, আরএসএস এবং হিন্দু মহাসভা তখন তা বিরোধিতা করেছিলেন এবং বলেছিলেন না, নেতাজি সুভাষ চন্দ্র ফৌজের মধ্যে না, তোমরা যাও ব্রিটিশদের সৈন্যের মধ্যে নাম লেখাও। অর্থাৎ নেতাজি সুভাষ চন্দ্র বোসের সঙ্গে স্বাধীনতা আন্দোলনের যে আহ্বান, গদ্দারি করেছিলেন আরএসএস এবং হিন্দু মহাসভা। আরেকটা মহত্বপূর্ণ ডেট, সাল 1938 সাল, 1938 আহমদাবাদ, গুজরাট আহমদাবাদে হিন্দু মহাসভার অধিবেশনে সেখানে সিদ্ধান্ত হলো যেটা এক নেশন থিওরি না, হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র, মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র। কোন সালে? 1938 এই হিন্দু মহাসভার অধিবেশনে এটা গৃহীত হলো। 1940 সাল লাহোরে জিন্নার নেতৃত্বে মুসলিম লীগের যে অধিবেশন, সেই অধিবেশনে সিদ্ধান্ত হয় যে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র চাই। একই সুর, একটা হচ্ছে গুজরাট আহমেদাবাদে সাবরমতী নদীর পারে আলাদা রাষ্ট্র, আবার ওই জিন্নাকে দিয়ে
লাহোর অধিবেশনে মুসলিম লীগের বলেছিল যে না, মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র। তাহলে টু নেশন থিওরি কাদের? এই হিন্দু মহাসভা এবং আরএসএস। আর কার? মুসলিম লীগের। এখন কাঠগড়ায় কারকে দাঁড় করানো হচ্ছে? ভারত বিভাজনের। ভারতীয় জাতীয় কংগ্রেসকে, জওহরলাল নেহরুকে, মহাত্মা গান্ধীকে 1942 সালে যখন ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, তখন কংগ্রেসীরা প্রভিন্সিয়াল যে গভর্নমেন্ট ছিল তার থেকে পদত্যাগ করে এই আন্দোলনে সামিল হতে শুরু করেছিল। তখন এই হিন্দু মহাসভা এবং ওই মুসলিম লীগ তিনটা প্রভিন্সে তখন সরকার, মিলিত সরকার, জোট সরকার চালাচ্ছিল। এটা ইতিহাস। যখন স্বাধীনতা আন্দোলন স্বাধীন প্রাপ্তির জন্য এগোচ্ছিল, তখন দেশ জুড়ে হিন্দু মুসলমানদের দাঙ্গা বাঁধিয়েছিল এই আরএসএস মুসলমান। আর আজকে দেশ বিভাজনের দোষ কংগ্রেসের উপর বর্তানোর চেষ্টা হচ্ছে। তাই বলেছি, নতুন ভাবে ইতিহাসকে বিকৃত করে ইতিহাস রচনার চেষ্টা হচ্ছে। বন্ধুরা, সাবধানতা অবলম্বন করবেন। এই বিচারধারার লড়াই আজকে বিহারে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একটা দল সত্যের পথে মানুষের সমস্যাকে সামনে রেখে বাস্তবসম্মত নির্বাচনী ইস্তেহার মানুষের সামনে তুলে ধরেছেন। আরেকটা মিথ্যাচারী দল ভারতীয় জনতা পার্টি এবং তাদের অন্যান্য দলগুলো, জোট সঙ্গীরা, মিথ্যার উপর আশ্রয় নিয়ে মানুষের আসল সমস্যার সমাধানে না কথা বলে তারা হিন্দু মুসলমান, জাত পাত, হিন্দুস্তান পাকিস্তান এই বলে মানুষকে কনফিউজ করার চেষ্টা হচ্ছে। বন্ধুরা, দেশে বেকারত্বের জ্বালা নিয়ে কোনো কথা নেই, মুদ্রাস্ফীতি নিয়ে কোনো আলোচনা নেই, ভারতবর্ষের অর্থনীতি জাহান্নামে যাচ্ছে এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সামাজিক ব্যবস্থাপনা অধঃপতনে চলে যাচ্ছে, কারোর কোনো হেলদোল নেই। নেশায় আকৃষ্ট ছেলেমেয়েরা, নজওয়ানরা, স্কুল গোয়িং ছাত্রছাত্রীরা, কারো কোনো মাথা ব্যথা নেই, বেকারত্ব নিয়ে কথাবার্তা নেই। আছে কি? সমাজকে বিভাজন করো ধর্মের নামে, সমাজকে বিভাজন করো জাতপাতের নামে, সমাজকে বিভাজন করো হিন্দুস্তান পাকিস্তানের নামে। এই দেশকে এই জায়গায় দিকে ঠেলে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং তাদের সহযোগীরা। আজকে কংগ্রেস দল বাস্তব কথাগুলো মানুষের সামনে তুলে ধরার চেষ্টা হচ্ছে যে দেশে চলছে নাকি। একটা দেশ উন্নয়নের পথেই তখনই চলে, শুধু স্লোগান দিয়ে নয়, বিকশিত ভারতবর্ষের কথা বলে নয়, মেড ইন ইন্ডিয়ার কথা বলে নয়, অবাস্তব চিন্তা ভাবনার কথাবার্তা স্লোগান দিয়ে ফ্লেশ ছাপিয়ে নয়। একটা দেশ উন্নয়নের পথে তখনই হাঁটে যখন অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী হয়, সেই হয় কমান্ডিং পজিশনে। আজকে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থাটা কি? দেশের 1% মানুষের কাছে দেশের 40% দেশের সম্পদ, মাত্র 1% মানুষের কাছে। বন্ধুরা, এই দেশে মোদী সাহেবের কথা অনুসারে 80 কোটি ভারতীয় বিনে পয়সায় চাল কিংবা গম পেয়ে থাকেন রেশন শপের মাধ্যমে। 140 কোটি দেশের মধ্যে অর্ধেকের বেশি মানুষ বিনে পয়সায় চাল কিংবা গম খাওয়াতে হয়। সেই দেশ বিকশিত ভারতবর্ষকে বলতে হবে আমাদের। অর্থনৈতিক পজিশনটা কি? হাইয়েস্ট যতগুলো দেশ রয়েছে
WMF এর রিপোর্ট, ওয়ার্ল্ড মনিটারি ফান্ড রিপোর্ট অনুসারে ভারতবর্ষ 1 নম্বর স্থানে রয়েছে কি লোন ঋণ প্রাপকদের তালিকায়। কত? 249,000 লক্ষ কোটি টাকা, 249,000 লাখ করোড় রুপি আমরা ঋণের তলায় রয়েছি। অর্থাৎ প্রত্যেকটি ভারতীয় আমরা যারা রয়েছি আমাদের ঋণের বেড়া জালে আমরা আটকে পড়ছি। এই ঋণ তার রেট অফ ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে। আপনার আমার পকেট কেটে টাকা দিতে হবে, ফেরত দিতে হবে। এই যে বিহার নির্বাচনকে কেন্দ্র করে 33 টন, হ্যাঁ 33,000 কেজি সোনা আমাদের বন্ধক রাখতে হচ্ছে। কারণ ইতিমধ্যে ডলারের তুলনায় যে ভারতীয় মুদ্রা, ভারতীয় টাকা 88 টাকা ছাপিয়ে গেছে। $1 is equal to 88 rupees। অর্থাৎ এটাকে যদি আরো বেড়ে যায়, জিনিসপত্রের, মানুষের জিনিসপত্র, তেল, গ্যাস, রান্নার গ্যাস থেকে শুরু করে সমস্ত কিছুর দাম বেড়ে যাবে। কাজে বিহার নির্বাচনে প্রভাব পড়বে, কমাতে হবে। 10 দিন বাদে 14 তারিখের পরে কিংবা ওই 11 তারিখ নির্বাচনের পরে বেড়ে যাক, কোনো মাথা ব্যথা নেই। ততক্ষণ অব্দি এইটাকে কমিয়ে রাখতে হবে। কাজে কি করতে হবে? এই ভারতের রিজার্ভ যে গোল্ড 33,000 কেজি সোনা বন্ধক রাখতে হয়েছে রিজার্ভ ব্যাংকে। কি বলতে চাইছেন মোদী সাহেব? অর্থনৈতিক দিক দিয়ে চুরমার আমরা, আর আমাদের টাকা কেটে, পকেট কেটে টাকা নিচ্ছে জিএসটির মাধ্যমে। जीएसटी ने अपप्रचार, हमने महंगाई कम कर दिया। कैसे कम किया? আমরা জামা কাপড়ের জিএসটি কমিয়ে দিয়েছি। বাড়িয়েছে কোথায়? সুতোয়। সুতোর মধ্যে তোমরা দাম বাড়িয়েছো, জিএসটি বাড়িয়ে দিয়েছো, আর জামা কাপড়ে তোমরা কমিয়েছো। অর্থাৎ সেম। সুতা ছাড়া তো জামা কাপড় তৈরি হইব না। জামা কাপড়ে কমাই দিছে আর সুতার মধ্যে জিএসটি লাগাই দিছে। আর কি যে আমরা খাতার মধ্যে, ছাত্র ছাত্রীদের খাতার মধ্যে জিএসটি কমে দিয়েছি। কোথায় বাড়ালে? কাগজের মধ্যে। তোমরা জিএসটি বাড়ালে কাগজে, আর বলছো খাতার মধ্যে কমে দিয়েছো। তাহলে কি একই অবস্থায় গিয়ে দাঁড়ায়। ভাবতে হবে আপনাকে কোন দেশে আমরা বসবাস করি। সোনা এবং হীরা, দেশের অধিকাংশ মানুষের কজন হীরা কিনতে পারে, কজন সোনা কিনতে পারে? অধিকাংশ মানুষ গরিব দেশের। মাত্র 3% জিএসটি, মাত্র 3% জিএসটি দিতে হয় সোনা এবং হীরা কিনতে গেলে। আর আপনি আইএলএস হাসপাতালে যান, জিবি হাসপাতালে যান, যে টিএমসি ত্রিপুরা মেডিকেল কলেজে যান, এই যে আইসিইউতে ভর্তি হবেন, যখন মাস্ক লাগিয়ে নেবে, অক্সিজেন শ্বাস নিঃশ্বাস দেবেন, ওখানে আপনাকে বাঁচুন কিংবা মরুন, আপনাকে 12% জিএসটি ওখানে দিতে হচ্ছে আপনাকে। অদ্ভুত অদ্ভুত এই সরকার। তাই আমাদের নেতা বলছেন ইয়ে জিএসটি নিয়ে, ইয়ে গব্বর সিং ট্যাক্স। মানুষ বাঁচবে কি মরবে তার কোনো ঠিক নেই। তার থেকে তোমরা 12% জিএসটি নিয়ে নিচ্ছ, আর সোনা এবং হীরার মধ্যে মাত্র 3% জিএসটি লাগাচ্ছ। ये कौन सा नियम है, कौन सा तरीका है? এটাই হচ্ছে ভারতবর্ষের বর্তমান মোদী দেশে এটাই চলছে। কাজে এই লড়াইটা যেটা বিহারে চলছে, আমাদের বিশ্বাস, যদিও আপনারা জানেন নির্বাচন কমিশন গতকালকে প্রেস মিট আপনারা দেখেছেন কিভাবে নির্বাচনগুলোকে প্রহসনে পরিণত করে। নির্বাচন কমিশনের সহায়তা নিয়ে জালিয়াতি জোচ্চুরি করে এরা ক্ষমতা দখল করে রাখতে চাইছে, ফ্যাসিবাদী মানসিকতার পরিচয় দিচ্ছে।
সমস্ত ইনস্টিটিউশন গুলোকে, ইলেকশন কমিশন বলুন, ইনকাম ট্যাক্স বলুন, ইডি বলুন, সিবিআই বলুন, সবগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বর্তমানে এই ফেসিবাদী সরকার। নয়তো আর কি বন্ধুরা বলুন, এদের বিরুদ্ধে তো লড়াইটা রাহুল গান্ধী লড়ছে, কংগ্রেস জাতীয় ভারতীয় জাতীয় কংগ্রেস লড়াইটা করছে। আর লড়াইটা করছে কে? এই পুঁজিবাদীদের বিরুদ্ধে। অনেক রাজনৈতিক দল সমাজতন্ত্রের কথা বলে, আদানি আম্বানির কথাকে উচ্চারণ করে না। আমার নেতা রাহুল গান্ধী সত্যিকারের সমাজতন্ত্রের একটা নেতা, সাম্যবাদী নেতা। সে লড়াইটা চালিয়ে যাচ্ছে যে না, দিনকে দিন ধনী গরিবের মধ্যে ফারাকটা দিনকে দিন বেড়ে যাচ্ছে, এই বাড়তে দেওয়া যায় না। দেশের বিপদ, অর্থনীতি বিপর্যস্ত হয়ে যাবে। কাজে ধনী এবং গরিবের মধ্যে লড়াইটা, যে ফারাকটা, সেটা ব্যবধানটা কমিয়ে আনতে হবে। কিন্তু না, मोदी साहब, अमित शाह, ये दो गुजराती है, देश को बेच रहा है। अदानी अंबानी, ये भी दो गुजराती है। ये देश में चलते देवा जाए ना कि अमेरिका बोलছে हम तारीफ इम्पोज करेंगे। আমরা তো প্রয়োজনে 100% তারিফ লাগাবো ভারতবর্ষে। কি কারণে? ভারতবর্ষ কাঁচা তেল রাশিয়া থেকে আমদানি করছে, কম দামে আমদানি করছে। এবার কাঁচা তেল কম দামে আমদানি করছে, এবার বিওসি গুলোতে তো পেট্রোল ডিজেলের দাম কমানোর কথা না, কমছে না। যখন এর থেকে আরো চড়া দামে আমরা একটা ব্যারেল কিনতাম আগে, তখন ভারতবর্ষের সরকার এই দেশের মানুষের কথা মাথায় রেখে পেট্রোল এবং ডিজেলের উপর নিয়ন্ত্রণ রেখে সস্তা দাম আমাদের হাতে দিত। কিন্তু এখন কি করছে? কাঁচা তেল রাশিয়া থেকে ক্রয় করে, ক্রুড অয়েল রাশিয়া থেকে ক্রয় করে, আম্বানি রিফাইনারি থেকে সংশোধিত করে এরা ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলোকে উঁচু দরে বিক্রি করছে, হিউজ প্রফিট বানাচ্ছে। কাজে দেশের মানুষের লাভ হচ্ছে না, আদানি আম্বানিদের লাভ হচ্ছে। আমেরিকা খেপে গেছে, বলছে अगर तेल वहां से मत, अगर आप लोग तेल वहां से खरीदोगे তাহলে আমরা কিন্তু তোমাদের উপর 50% বসিয়েছি, আরো 50% লাগু করব। অর্থাৎ আমাদের যা এক্সপোর্ট করতাম আমরা দেশ থেকে রপ্তানি করতাম আমরা আমেরিকায়, ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলোতে, রপ্তানি বন্ধ হয়ে যে কম্পিট করতে পারছি না। বাংলাদেশ, ভিয়েতনামের জামা কাপড়, টেক্সটাইল হচ্ছে মেজর ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট করতাম ভারতবর্ষ। সেই জায়গায় বাজার দখল করে নিয়েছে ভিয়েতনাম, বাজার দখল করে নিয়েছে বাংলাদেশ। আমাদের এরা এই ট্যারিফ বসানোর পর আমাদের জামা কাপড় গিয়ে বিদেশের মার্কেটের মধ্যে উঁচু দামে, খালি কম্পিট করতে পারছি না। প্রোডাকশন বন্ধ, এক্সপোর্ট বন্ধ, প্রোডাকশন বন্ধ, কর্মচারী ছাঁটাই। যারা কর্মসংস্থানের সঙ্গে যুক্ত ছিল, টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং ইউনিট গুলো স্তব্ধ হয়ে পড়ছে। 20 লক্ষ ইতিমধ্যে দেশের মধ্যে 20 লক্ষ কর্মচারী ছাঁটাই হয়ে গেছে এই ট্রাম্পের 50% তারিফ ইম্পোজ করার প্রেক্ষিতে। লাভ কার? আম্বানি আদানি। লাভ তেল ক্রয় করে কি লাভ আমরা পাচ্ছি না? তারা তাদের খাজানা বাড়াচ্ছে, কারণ তেল কম দামে বিক্রি করে রিফাইন করে ওয়েস্টার্ন কান্ট্রিজের মধ্যে দিয়ে দিচ্ছে। আজকে যদি বুঝতাম দেশের মানুষ লাভ হচ্ছে, আমেরিকা তার জন্য আমাদের উপর ট্যারিফ বসানোর চেষ্টা করছে, তাহলে মনটাকে আমরা বুঝতে পারতাম। এই হচ্ছে ভারতবর্ষের বর্তমানে ফরেন পলিসি, ভারতবর্ষের বর্তমানে এই ইকোনমিক পলিসি। আমরা আইসোলেটেড, ইন্ডিয়া স্টেট এই সিন্ধুর অপারেশনে ভারতবর্ষের যে করুণ চিত্র, একা দাঁড়িয়ে আছে, কেউ আমাদের সঙ্গে নেই, এটা প্রমাণ হয়ে গেছে। একটা দেশ ভারতবর্ষের সময় ভারতবর্ষের স্বার্থে এগিয়ে আসেনি, কথা বলেননি। এই কোন জিনিসনীতি, এই কোন অর্থনীতির মাধ্যমে আমরা এগোচ্ছি?
দেশটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা। যারা বিজেপি করেন কোনো অপরাধ নেই, ব্যক্তিগত ধান্দাবাজি ছেড়ে দেশের কথাটা একটু সময় বের করে একবার ভাববার চেষ্টা করবেন পরিস্থিতিটা কি। দাদা বলেছে অমুক ভাই আনন্দের সীমানায়, এই যদি চিন্তা ভাবনা যদি না থাকেন তাহলে কিন্তু দেশটা কিন্তু রসাতলে যাচ্ছে, গোল্লায় যাচ্ছে। এই দেশটা খাদে পড়ে গেলে এখান থেকে তুলে আনা অসম্ভব। আমাদের সকলকে সাফার করতে হবে বন্ধুরা। আজকে যাই হোক, এই যে 7 দফা দাবি কি, 1 নম্বর দাবি কি? 1 নম্বর দাবি হচ্ছে নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সারা ত্রিপুরায় যাব না, যেই জায়গাটা আমরা দাঁড়িয়ে কথা বলছি রাধানগর এলাকা, আপনি খোঁজ নিয়ে দেখুন রাধানগর এলাকায় প্রত্যেকটি ঘরে ঘরে নেশায় আক্রান্ত যুবক যুবতীরা, নেশা কারবারিদের রমরমা ব্যবসার দিনের প্রকাশ্য দিনের বেলা খুললাম বিক্রি হচ্ছে নেশা, কোটা, চরস, হিরোইন, ইয়াবা ট্যাবলেট থেকে শুরু করে কি না বিক্রি হচ্ছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন। পুলিশ জানে না, পুলিশ জানে সব। কারা করছে পুলিশ জানে না, পুলিশ জানে সব। করতে পারছে না, তাদের কি ইচ্ছে নেই? ইচ্ছে রয়েছে। করতে পারছে না কেন? পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না। স্বাধীনভাবে কাজ করলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। ব্যবসা বন্ধ হয়ে গেলে তাদের কাজ কমিশন বাণিজ্য বন্ধ হয়ে যাবে, ইনফ্লো টাকার ফোটা বন্ধ হয়ে যাবে। কাজেই করতে দাও। পুলিশকে ধমকিয়ে চমকিয়ে এই নেশা বাণিজ্য আজকে সারা রাজ্য জুড়ে ছেয়ে গেছে বন্ধুরা। এই যে রাধানগর উল্লেখটা করলাম, এখানে কারা কারা কিংপিন, কারা নেশার কিংপিন যারা বিক্রি করে, তার দাম আমরা সবাই জানি, পুলিশ জানে, থানা জানে, মানুষ জানে, সবাই জানে। কোথায় কি লোক দেখানো কিছু কিছু মাঝে মধ্যে হঠাৎ করে রেড হয়, কেটে পড়ে, কিংবা ধরা পড়লে আবার পুলিশকে ম্যানেজ করে ছুটে আসে। কাজে আবার সে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই যে জিরানিয়া থানায় কিছুদিন আগে, আর জিরানিয়া রেল স্টেশনে কিছুদিন আগে ধরা পড়লো, এটা কি নতুন? হঠাৎ করে ধরা পড়লো না, এটা বহু বছর ধরে আসছে। রেল জবের থেকে আগরতলায় এসছে, তবে থেকে যে ব্যবসা আসছে, বামফ্রন্টের জামানায়ও ছিল, বর্তমানেও চলছে। ওই লোক দেখানো কিছু নাটক মঞ্চস্থ হয়েছে, কিন্তু আসল কিংপিনরা কিন্তু এখনো ধরা পড়েনি। শুনেছি বহিরাজ্য থেকে একজনকে ধরে নিয়ে এসছে, শুনেছি এখানকার একজনকে অ্যারেস্ট করেছে, কিন্তু এর বাইরেও অনেক লোক আছে যাদেরকে পুলিশের ধারে কাছে যেতে দিচ্ছে না। হয়তো পুলিশ জানে, এবং এদের একটা অংশ দেবতুল্য কার্যকর্তারাও জড়িত। জিনিয়াস, রতননাথের কথা, জিনিয়াস দেবতুল্য কার্যকর্তা এরা। হ্যাঁ, জিনিয়াসের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা জিনিয়াস দেখতে পাচ্ছি। ওই আরএসএস, ওই কেরালায় ওই যে একজন আত্মহত্যা করলো আরএসএস এর শিকার হয়ে, হ্যাঁ, হোমোসেক্সুয়াল গুলোর শিকার হয়ে একজন ইঞ্জিনিয়ার ছেলে তার সুসাইড নোটে লিখে গেছে যে আমি আরএসএস এ ভর্তি হয়েছি ঠিকই, কিন্তু ছোটবেলা থেকে আমি শোষিত, সেক্সুয়ালি আমি শোষিত। জানেন এজাহার যে করা হলো, এই এজাহার তার সুসাইড নোটের মধ্যে আরএসএস এর কথা 4-5 জায়গায় উল্লেখ রয়েছে, সামাজিক মাধ্যমে সেটা রয়েছে। এফআইআর যেটা হলো, একবারের জন্য আরএসএস এর নামটা ওই এফআইআর এর মধ্যে উল্লেখ করা হয় নাই। অর্থাৎ আরএসএস এর গায়ে যেন কাদা না লাগে। এদের আসল ক্যারেক্টারে এই যে ধরনের, এই যে বিভিন্ন জায়গায় পাকিস্তানের হয়ে গুপ্তচররা কাজ করছে ভারতবর্ষের বুকে, যারা ধরপাকড় হচ্ছে, ধরা পড়ছে, অধিকাংশই হিন্দু, এবং কারা এরা? তারা বিজেপির সাথে ওতপ্রোত ভাবে জড়িত। তাদের প্রোফাইলে গিয়ে আমরা দেখতে পাই।
অর্থাৎ দেশটা রসাতলে যাক। ওই ব্রিটিশ শাসনও তাদের ভূমিকা একই ছিল যে হামকো দেশ স্বাধীনতা করার জন্য আমরা ঠেকা নিয়ে নেইনি, যা ব্রিটিশরা রাজত্ব করুক, हमको सिर्फ हिंदू मुसलमान से मतलब है, नफरत फैलाना से मतलब है, विभाजन राजनीति से मतलब है। এটাই করেছিল তখন, এটা আজও 2025 সালেও করে বেড়াচ্ছে। তাদের ডিএনএ এর মধ্যে হচ্ছে নফরত, তাদের ডিএনএ এর মধ্যে হচ্ছে বিভাজন, তাদের ডিএনএ এর মধ্যে হচ্ছে দেশ বেঁচে দাও, দেশ বেঁচে দাও, গোল্লা যায় দেশ। এরাই তো এই দেশের তিরঙ্গা, এখন জানেন তিরঙ্গা তিরঙ্গা নিয়ে বাণিজ্য হচ্ছে, হর ঘর তিরঙ্গা নামে বাণিজ্য হচ্ছে। এরাই তিরঙ্গার 52 বছর অব্দি, স্বাধীনতার 52 বছর অব্দি তারা তিরঙ্গার বিরোধিতা করেছিল। এরাই জনগণ মন অধিনায়ক জয় বিরোধিতা করেছিল। এরাই সরোজিনী নাইডু, রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধিতা করেছিল। আজকে এরা হয়ে গেছে একটা সেকশনের মানুষের কাছে দেশপ্রেমী, কি জানি বলে এদেরকে, রাষ্ট্রবাদী। রাইট, এরাই হয়ে গেছে রাষ্ট্রপ্রেম, রাষ্ট্রবাদী। আর আমরা যারা, আমাদের দল স্বাধীনতা সংগ্রামে যারা হেসে হেসে আত্মবলিদান দিয়েছিল, তারা হয়ে গেছে দেশপ্রেমী। ইতিহাসটা পড়ুন, বিকৃত করবেন না আমার বিজেপি বন্ধুরা। যারা চেষ্টা করুন, ন্যাশনাল আর্কাইভে যান, পুরনো বইগুলো, হিস্টোরিয়ানদের বইগুলো পড়ুন। ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি খুলে আপনাদের মগজ ধোলাই করার যে একটা চক্রান্ত, ওই ফাঁদে দয়া করে পা দেবেন না বন্ধুরা। এ রাজ্যের বেকার দিশেহারা, স্কুলের চাকরি ভুলে যান, বছরে 50,000 চাকরি ভুলে যান। বর্তমানে 51,000 বিভিন্ন সরকারি দপ্তরে 51,000 পোস্ট খালি রয়েছে। কোথায় কোথায় সে প্রতিশ্রুতি? কেন বেকার হন্য হন্য হয়ে ঘুরবে? আজকে কোন দপ্তরের চাকরির অ্যাডভার্টাইজমেন্ট করা হলো, 3-4 বছর লাগে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে। কোন সিস্টেম নেই, কোন ক্যালেন্ডার নেই, চচ্চড়ি যা খুশি প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। এই হেলথ দপ্তর যুব কংগ্রেসের এরা দুবার ইতিমধ্যে গিয়ে তারা ডেপুটেশন দিয়ে এসছে যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, তার প্রমাণ সহ এরা দিয়ে এসছে। ডাইরেক্টর, হেলথ ডাইরেক্টর এই সমস্ত কিছু স্বীকার করে, জানেন, ভলান্টারি রিটায়ারমেন্টে চলে গেছে। উনি ভিআরএস নিয়ে নিয়েছেন। ডাক্তার তপন মজুমদারের কথা বলছি। উপায় নেই, কিছু করার মতো ক্ষমতা নেই। সত্যকে সত্য স্বীকার করেও উনি যে কিছু ব্যবস্থাপনা নেবেন, নেই কোনো। আজকে জিএনএম এএনএম পাস করা ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে। পরীক্ষা হয়, কিন্তু আগে থেকেই কারা কারা পরীক্ষায় পাশ করাতে হবে, তাদের হোয়াটসঅ্যাপ প্রশ্নপত্র ফাঁস হয়ে চলে যায়। এই তো চলছে সারা রাজ্য জুড়ে। দিশেহারা আজকে আমাদের ছেলেমেয়েরা, কোন সিস্টেম নেই। এই রাজ্যের মেধা মার খাচ্ছে, এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা দেখে চুরমার। আপনারা দেখবেন পরের বিধানসভা অধিবেশনে, আপনারা লিখে রাখুন আজকে, এই যে বিধানসভা অধিবেশন আসবে, সামনের অধিবেশনে তিনটা বাইরে পচা মানে পচা ইউনিভার্সিটি খোলার জন্য বিল পাস হবে পার্টি আমাদের অ্যাসেম্বলি। বেসরকারি ইউনিভার্সিটির বিল পাস হবে তিনটা। এই ঠকবাজরা ইতিমধ্যে কাকরাবন, ইতিমধ্যে ধর্মনগর, আর্যভট্টের নাম করে
বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটি খুলে শিক্ষার নামে শেষ করে দিচ্ছে। এই যে বেসরকারি একটা মেডিকেল কলেজ, শান্তিনিকেতন মেডিকেল কলেজ, এই প্রথম বছরের পরীক্ষায় অধিকাংশ ছাত্র ছাত্রীরা ডাক্তারি পরীক্ষার মধ্যে, প্রথম বর্ষের পরীক্ষার মধ্যে ফেল। কারণ ওখানে ঠিক মতো ফ্যাকাল্টি নেই। প্রথম দিন থেকে বলে আসছিলাম যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এটা অনুব্রত মণ্ডল গরুচোর, এই গরুচোরদের টাকায়, কালো টাকায় এখানে ঘুরতে যাচ্ছে, এলাও করবেন না। কিন্তু না, মাল খাইয়ে লাইলে তো লাভ করতে হইব, কোন মাল খাইলে সে না দিলে তো বিপদ, মাল ফেরত দিতে হইব। যতই যুক্তি দাও না কেন, শেষ কথা বিজেপির কাছে মালে কথা বলে। টাকা কমিশন দিয়েছে, ওখানে পারমিশন দিয়ে দিল। ৭৬ কানির জায়গা দখল করে রেখেছে কত? ১২৫ কানির জায়গা দখল করে রেখে দিয়েছে, বাউন্ডারি ওয়াল দিয়ে দিয়েছে। এদের কাগজে পত্র কত? ৭৬ কানি। আর এরা বাউন্ডারি ওয়াল দিয়েছে কতখানি জায়গায়? ১২৫ কানি। সরকার না জানে না এমন কোনো কথা না। আজকে এমন রেকর্ড বলছি, डीएम साहब, एसडीएम साहब, जरा जायजा लीजिएगा तो। मैं दावे के साथ, मेरे पास कागजात है, मैं झूठ मूठ का आरोप नहीं लगाता हूं। ৭৬ কানি জায়গা অন রেকর্ড দখল করে রেখেছে, কত বাউন্ডারি ওয়াল দিয়ে দিয়েছে? ১২৫ কানি, ১২৫ না ২৬ কানি। এই জায়গাগুলো উদ্ধার করবেন না, नाकि XYZ ने पैसा ले लिया, उनको खुश रखने के लिए आप भी इनको सरेंडर कर दोगे इनके सामने। আমি পয়েন্টে উত্থাপন করলাম, আপনারা যারা এখানে আছেন সাংবাদিক বন্ধুরা, डीएम साहब के प्रेशर করবেন कि मैंने आरोप लगाया कि शांति निकेतन मेडिकल कॉलेज ৭৬ কানি জায়গা, এর মধ্যে তারা বাউন্ডারি ওয়াল দিয়ে রেখেছে ১২৫ থেকে ২৬ কানি জায়গার মধ্যে। ওয়াই, কখন এই বাকি জায়গাটা ডিমার্কেশন করে বাকি জায়গাটা উদ্ধার কখন করবে, এটা আপনাদের উপরে দায়িত্ব ছাড়লাম। নেই এখানে রাজ্যের লোক, সমস্ত কিছু রাজনীতি করে আমাদের উত্থাপন করতে হবে, আমাদের খুঁজে বের করতে হবে, আমাদের মামলায় দিতে হবে। একটা সিভিল সোসাইটি নেই যে হাইকোর্টে মামলা ঢুকবে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কেস করবে। এই সিভিল সোসাইটি নেই রাজ্যের মধ্যে। কারা? সাংবাদিক বন্ধুরা। একটা জিনিস ঠিক, সারা ভারতবর্ষের মধ্যে ছেয়ে থাকলেও আমাদের রাজ্যের মধ্যে কিন্তু সেই গদি মিডিয়ার প্রভাবটা এখনো পড়েনি। হ্যাঁ, কয়েকজন কিছু কিছু অ্যাডফেডের জন্য করে, কিন্তু অধিকাংশ সাংবাদিক বন্ধুরা তাদের সততা বজায় রেখে কিন্তু কাজটুকু করে থাকেন এই রাজ্যে। এরাই আনার্ট করে, আমরা পলিটিশিয়ানরা আনার্ট করি। কিন্তু বাদ বাকি যে সিভিল সোসাইটি রয়েছে, যে ভাই কিছু একটা করে দেখাই রাজ্যটার জন্য, কেউ নেই, দেয়ার ইজ নান। কাজে আমাদের এবং আপনাদেরই কর্তব্য, আপনারা বাকিগুলো খুঁজে বের করবেন। আজকে কত স্কুল, সরকারি স্কুল বন্ধ, কত কত সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। মার্চ করে কি মার্চ করেছে জানেন? এই রাজ্যে আমাদের রাজ্যে সরকারি স্কুলের কথা বলছি, ৩৪০টি স্কুল এমন রয়েছে, ৩৪০টি স্কুল এমন রয়েছে যেখানে করে মাত্র একজন করে শিক্ষক রয়েছে, আর নাই। সেই হেডমাস্টার, সেই স্কুল ইনচার্জ, সেই বেল বাজায়, সেই পড়াশোনা করায়। ৩৪০টি স্কুলে একজন করে শিক্ষক রয়েছে বর্তমানে রাজ্যে, সরকারি স্কুলগুলোর কথা বলছি। এই হচ্ছে শিক্ষার অবস্থা। আজকে
এই যে আমাদের যে কামলার যে আমরা বাড়ি করে কামলা টামলে যে কত করে নেয় 8 দিনে টিফিন 450, চাই আরো বেশি, কিন্তু আমরা 450 দিয়ে ঠিক করি। সরকারি কলেজে নেট সেট পিএইচডি পাস করা ছেলে মেয়েরা সরকারি কলেজগুলোতে ভিজিটিং লেকচারার হিসেবে, গেস্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করে। জানেন কত ওইরা পায়? 500 টাকা। 500 টাকা ওইরা প্রতিদিন পায়। দিনের শেষে গিয়ে, মাসের শেষে গিয়ে দেখা যায় 6-7 হাজার টাকাও থাকে না, তাও প্রত্যেক মাসে পায় না, তাও 3-4 মাস পরে পরে। আমি যে কথাটা বললাম এই রাজ্যে মেধা মার খাচ্ছে, এটা ঘটনা। উইথ ডিউ রেসপেক্ট টু পুলিশ পার্সোনাল, পুলিশ জওয়ানদের সম্মান দিয়ে কথাগুলো বলছি। পুলিশ জওয়ানদের মাপকাঠি কি? ফিজিক্যাল, পড়াশোনার যোগ্যতা কি? 8ম শ্রেণী ক্লাস হলেই তো চাকরি পায় না? ভুল কইছি? পায় তো, রেগুলার স্কেলে চাকরি পায়, রেগুলার স্কেলে চাকরি পাইতেছে। আর আমার মাস্টার ডিগ্রি হোল্ডার, এমটেক, বিটেক মাস্টার ডিগ্রি হোল্ডার, তারা রেগুলার চাকরি পায় না, তারা আউটসোর্স, তারা ঠিকাদারের আন্ডারে, তারা আউটসোর্স ঠিকাদারের আন্ডারে। এই ঠিকাদারের কোয়ালিফিকেশন কি? তার কাছে রাং আছে, টাকা আছে। আর কি কোয়ালিফিকেশন? নন মেট্রিকুলেট অধিকাংশ। তার যেহেতু টাকা আছে, সরকারের আশীর্বাদ আছে, তারে নিয়োগ করছে। ভাই, আমরা সরকার তোমার টাকা দিব, পার তুমি যাদেরকে নিয়োগ করবা তোমাদেরকে আমি 15,000, 17,000, 18,000 একটা স্ল্যাবে আছে, এমন করে টাকা দিব। তোমরা তাদেরকে টাকা দিবা। আমাদের 1-1.5 মাস 2 মাস দেরি হয়, তোমরা কিন্তু মাসে মাসে টাকা দিয়ে যাইবা, এই কন্ডিশনে। এবার আমি সরকার টাকা দিতেছে, আমি একজন আউটসোর্স, আমি চাকরি করি হেলথে কিংবা চাকরি করি এডুকেশনে, কিন্তু যে কোনো দপ্তরে সরকার আমার নামে 16,000, 15,000, 17,000 টাকা দিতেছে। আমি পাই কত কইরা? 7-8 হাজার টাকা কইরা। বাকিটা কেডা নেয়? ওই আউটসোর্সের মালিক, তার কমিশন। এই কোন দুনিয়াতে আমরা বসবাস করি? এই বিধানসভা ভেতরে আলোচনা হয়েছে, বন্ধ করেন কথা। টাকা তো সরকারই দিচ্ছে, কেন আউটসোর্সের মাধ্যমে? কেন মিডলম্যানকে পাইয়ে দিচ্ছেন আপনারা? কেন এই পুরো টাকাটা কেন ওদের হাতে যাচ্ছে না? বলো, কে কার কথা শুনে? কে কার কথা শুনে অফিসাররা হচব বুঝায়? ইতানো কেরায় লাইতেছে মাল খাইয়া খাইয়া। অফিসাররা যা বুঝায় মন্ত্রীরা হে বুঝলয়। কাজে এই কথা চালু হয়ে আছে। রাজ্যের আইন শৃঙ্খলা, ধর্ষণ, খুন, নারী গঠিত অপরাধ। আজকে ত্রিপুরা আমাদের এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোতে স্থান পেয়েছে। নারী গঠিত অপরাধে ত্রিপুরা 3টা প্রদেশের মধ্যে আছে। আত্মহত্যার দিক দিয়ে শীর্ষে, চুরি ডাকাতি 1, 2, 3 রাজ্যের মধ্যে এনসিআরবির ডাটা অনুসারে। সাধারণ আইন শৃঙ্খলা তলানিতে গেছে। প্রতিদিন চুরি, ডাকাতি, মোটর বাইক চুরি, হাট ছিনতাই, বাড়িঘরের ডাকাতি, রবারি লেগেই রয়েছে। কোথায় সরকার, কোথায় পুলিশ, কোথায় তদন্ত, কোথায় ইনভেস্টিগেশন, কোথায় উদ্ধার? সিসি ক্যামেরা লাগাই না বলতে স্মার্ট সিটি সিসি ক্যামেরা ঘেরাও করে রেখেছে। বাইকে হেলমেট করে কেনা যায় না, পেনাল্টি দেওয়ান ছাড়া। এই সিসি ক্যামেরা মাধ্যমে চুর ডাকাত মার্ডারের ধরতে একটা আসেনি ঘটনা, আপনাদের জানা। ইডি লাগাইছে কিনা আমার আপনার পকেট কাট কি হয়েছে? ও একটু বেশি স্পিডে গেছে, আর এই পিছনে বয়সে হেলমেট নাই, পেনাল্টি লাগা গুতা
পেনাল্টি লাগা, টাকা আদায় কর। আর এদিকে মানুষ বাইরে নাই, চুরিদারি হয়, ডাকাতি হয়, একটারও পুলিশ কুল কিনারা করতে পারে না। আমার লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ কোটি টাকা দিয়া আমার ইহানে সিসি ক্যামেরা আগরতলা স্মার্ট সিটি বানাইছে। স্মার্ট সিটির লক্ষ্য কি ছিল? শহরে জল জমতে দিত না। আর ঠাকুর ড্রেন নির্মাণ করছে, আর জল জমতে দিল, কইছিল না? कौशिल ना ये हम ऐसा बना देंगे 3 साल में और पानी इकट्ठा नहीं हो पाएंगे। कौशिल ना क्यों से आधा घंटा একটু জোরে বৃষ্টি নামলে যে জায়গা দেখে না যে এই জায়গাটা কোন সময় জল উঠতো না, অনর করতো আধা ঘন্টা বৃষ্টিতে হাঁটুতি জল, সারা শহর জল, নতুন 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 জায়গায় জলমগ্ন হয়ে পড়তেছে। সে স্মার্ট সিটি বানাইছে। স্মার্ট সিটি নামে লুটপাট, ন্যাশনাল হাইওয়ে লুটপাট। কি কয় জানেন? আমি একবার দিল্লি থেকে ফ্লাইটে আইতেছি, আমি প্রথম সিটের মধ্যে বসে, এক ভদ্রলোক, আমার তো চিনি না, কথা কইতে হইতে হ্যাঁ আমার কইল যে मैं NHIDCL इंटरेस्ट तो कইলাম ন্যাশনাল হাইওয়েটা क्यों बाज अवस्था? तो है आस्ते आस्ते क्या किया जैसा मेरा नाम मत लेना। क्या करे? एक जगह पे नहीं, 5-6 जगह पे हमको पैसा देना पड़ता है। कहां से देगा हम पैसा? प्रथम যখন এই কাজগুলো অ্যাওয়ার্ড হয়, এক উচ্চ দরে অ্যাওয়ার্ড হয়, মেজারমেন্ট যে করে, এস্টিমেট যে করে, এটি ধরে রাখে যে ওএসডির কাছে আমার 15% দিতে হইব, পার্টির খাতে আমার অত শতাংশ দিতে হইব, অমুক মন্ত্রীর কাছে আমার অত শব্দ, এই পড়ায় পরে কাটা মন্ডল, এ পড়ায় কাটা মোরসা। এটা করতে করতে এরা কয় कि अरे हम लोग पैसा देने थे तो पैसा कहां से लाएगा? तो हमको कॉम्प्रोमाइज करना पड़ता है। এই যে সেদিনকার কমলপুর গেলা শান্তির বাজারে, আর ঠাকুর রাস্তা, ন্যাশনাল হাইওয়ের এই অবস্থা। আর নীতিন গডকরি কয় हम अमेरिका से ज्यादा बेहतर रास्ता हम बनाएंगे। তো সারা দেশ জুড়ে কমিশন বাণিজ্য, সারা দেশ জুড়ে লুটপাট চলছে, সারা দেশ জুড়ে এই লুটপাটের খানিকটা টাকা নির্বাচন আসবে করে দেখছেন না? কেমনে পয়সা দেয় বিজেপি ক্যান্ডিডেট, কেমনে বাইর করে পয়সা দেয় বিহারে, দেখছেন না সামাজিক মাধ্যমে? এই খানিকটা পয়সা রাখে তারা নির্বাচনে, বাকি জানে कि वो इन्वेस्ट कर रहा है चुनाव में, पावर में आने से कई गुना हम बढ़ा लेंगे, बना लेंगे, कमा लेंगे। এই তো চলছে সারা দেশ জুড়ে। কাজে এই রাজ্যে বেহাল অবস্থা। পরের ডিমান্ড 125 মহিলা দিয়ে আমরা আলোচনা বরাবরই করে আসছি। এটা কংগ্রেসের চিন্তাধারা যে পঞ্চায়েতি রাজ সংশোধনী বিল আনা হয়েছে, আরবান ডেভেলপমেন্ট সংশোধনী আনা হয়েছে। এবার ষষ্ঠ কৌশলের মধ্যে সংশোধনী এনে তাদেরকে আরো বেশি অর্থনৈতিক সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থাপনা করতে হবে। এই 125তম সংবিধান সংশোধনী বিল, এটা বিজেপি চায় না, এটা আমাদের দাবি যে অনতিবিলম্বে এই বিলটাকে পার্লামেন্টে পাস করতে হবে এবং দুটো ভাষা কমিশন রাজ্যে অধিকাংশ আদিবাসীদের চাহিদা যে হরফটার নির্ণয় হোক রোমান হরফ, একক হরফ ভাষা, রোমান হরফের লিপি চাইছে এরা, কিন্তু না, এরা দেবনাগরী স্ক্রিপ্ট নিয়ে এসে অর্ডার করে একটা বিতর্ক তৈরি করে দিল এই উদ্দেশ্য নিয়ে যে এটাকে আরো বিলম্ব করো। আমার অটো, টমটম, ই রিক্সা চালক ভাইদের একটা ডিমান্ড, তাদের হয়রানি বন্ধ করতে হবে। আমরা দেখেছি কিছুদিন বাদে পেনাল্টির নাম করে এই রুটে চলতে দেওয়া যাবে না, ওই অমুকের বিরুদ্ধে অমুককে লেলিয়ে দেওয়া। হ্যাঁ, এখন ওই কি বলে এদের সঙ্গে বিএমএস
বিএমএস এর দরবারে তো এই অটো ই রিক্সা এবং টমটম শ্রমিকদের নাবিশ্বাস উঠছে। কোন গ্রুপের মধ্যে নাম লেখাবে? ধর্মনগরে মারপিট, নাগেরজলায় মারপিট, অন্তর্কলহ, অটো ভাঙচুর, ই রিক্সা ভাঙচুর, টমটম ভাঙচুর চলছে সারা রাজ্য জুড়ে। নির্বিকার পুলিশ, নির্বিকার সংগঠন, রক্তপাত হচ্ছে, অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, কিন্তু এই শ্রমিকদের কথা কেউ ভাবছে না বন্ধুরা। কাজেই এদের কথা আমাদের ভাবতে হবে এবং এদের একটা সুপরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করে তাদের এই হয়রানি থেকে আমাদের মুক্তি দিতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিস কথা বলে তো লাভ নেই, প্রথমেই বলেছি। যে হারে মূল্যবৃদ্ধি হচ্ছে, জীবনদায়ী ওষুধ। এদিনকে আমার তো আবার সুগার নাই, প্রেশার নাই। এক ভদ্রলোক একটা আমার সুগার, আমার প্রেশার, দাদা কিছু টাকা দেন। যে ওষুধ গত কিছুদিন আগেও আমি একটা পাতা 240 টাকা, এটা এখন হয়ে থেকে 370 টাকা। ভাবা যায় সমস্ত কিছু জিনিসপত্রের দাম বেড়ে গেছে, জীবনদায়ী ওষুধের দাম বেড়ে গেছে। হ্যাঁ, ডাক্তার বাবুরা ওই ব্র্যান্ডেড ওষুধ না লিখে, জেনেরিক মেডিসিন না লিখে শুধু ব্র্যান্ডেড ওষুধ লিখে যাচ্ছে প্রেসক্রিপশনে। কোথায় মনিটরিং? হাসপাতাল ব্যবস্থা চুরমার, বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে, অপরিষ্কার দুর্গন্ধ, ডাক্তার আসে না, ডাক্তার 3টার পর থাকে না, ইন্টারনেট এবং ফোনে কথাবার্তা বলে চিকিৎসা প্রদান করা হয়। একটা সোনোগ্রাফি এবং এমআরআই আর্জেন্ট, এটা করতে গেলে টাইম দেয় 10 দিন 15 দিন বাদে। অপারেশন দরকার এক্ষুনি, টাইম দেয় 1 মাস বাদে। এই অদ্ভুত এক সরকার চলছে, এই ডাক্তার মুখ্যমন্ত্রী। কি চলছে রাজ্যটা জুড়ে? না বিশ্বাস উঠেছে মানুষের, কোন কিছুর পরিকল্পনা নেই। সব ধান্দা সকালবেলা উঠে কিভাবে আরেকজনের ক্ষতি করে নিজের টাকা রোজগার করবে, এই নিয়ে ব্যতিব্যস্ত হচ্ছে এই বর্তমানে সরকারটা এবং তাদের দেবতুল্য কার্যকর্তারা। কাজে বন্ধুরা, যথেষ্ট হয়েছে। এই রাজ্যের মানুষকে একমাত্র শান্তি মানুষকে দিতে পারে কংগ্রেস। এই রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করে এগিয়ে দিয়ে যেতে পারে কংগ্রেস। সিপিএম আইলে বিজেপির পীড়া দিব, বিজেপি থাকলে সিপিএম রে পিটব। আমরা মাঝামাঝি জায়গা, আমাদের কাছে না সিপিএম শত্রু না বিজেপি শত্রু। আমরা আমাদের নীতি, আমাদের ধ্যান ধারণা আলাদা। আমরা ওই নফরত কে বাজার মে মোহব্বত কা দোকান কে কর্মচারী। আমরা আমাদের কাছে ভুল করলে তাকে বদলা দিতে হবে এই ধারণা আমরা বিশ্বাস করি না। কিন্তু এই রাজ্যে যদি ক্ষমতা পরিবর্তন হয়, যদি সিপিএম আসে, ফিডের সামরা কয়েক পল্লা তুল্লা লাইব বিজেপি। বুঝে তো, বিজেপির কাছে নিরাপদ কে? কংগ্রেস। আবার বিজেপি যদি ক্ষমতা দেয়, সিপিএম আরেকটা টলা দিব, যেটি লাভছে হলে, যেটি হলে গ্রামসে চেয়ারে সব মার্ক করে রাখতেছে। আমার কাছে খবর আছে, সব মার্ক করে রাখতেছে, কুল করে 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 করে। এবার বিজেপি আইলে সিপিএম আবার একটা ডলা দিব, আবার বাড়ি করে হামলা হইব, আগুন দিয়ে পুড়বো, মারবো। ঠিক তাহলে সিপিএম এর কাছে নিরাপদ কে? কংগ্রেস। কংগ্রেস যেই বদলা, খুন, খারাপি, টর্চার, সম্পত্তি নষ্ট, এই তত্ত্ব বিশ্বাস করে না। তাই আমাদের নেতা পরিষ্কার জানে যে বদলার ভাবনা নিয়ে এগোবে না, রাজনীতি করবে না। प्यार से मोहब्बत से जीतो, चाहे बार बार चुनाव हार क्यों ना जाओ, लेकिन नफरत मत करना किसी से। ये गांधीवादी नीति है, ये हमारा नीति है, ये पार्टी का नीति है। प्यार मोहब्बत से जियो, प्यार मोहब्बत से संसार से को प्यार करो, मोहब्बत से जीतो। इससे तुमको जो शांति और मन में जो प्राप्ति मिलेगा वो किसी जगह पे नहीं मिलेगा। है सत्य देखिए बोले उन्हें के दादा আপনি তো ক্ষমতা দিলে
আপনি তো মাফ করে দেন, মাফ করে বলতে হ্যাঁ মাফ করবো, এখনো মাফ করবো। যারা আমাকে মেরেছে 3-4 বার তাদের কবে মাফ করবে? বদলা রাজনীতি আমরা করি না রে ভাই, কি করুন? তার জন্য তো হৃদয় সম্রাট নাম পড়ছে। আমরা প্রত্যেকটি কংগ্রেস করে হৃদয় সম্রাট, আমরা প্রত্যেকটি কংগ্রেস করে দিলদারিয়া, আমাদের প্রত্যেকটি কংগ্রেস কর্মীর আত্মা এত বড়। ওই ছোট ছোট ঘৃণা, ওই ত্রুটি ধরন, ওই হেড পিছে লাগন, এটা আমরা দেখি না। কাজেই বিজেপি বন্ধুরা, দরवाजा खुला है, आ जाओ, घर वापसी करो। ज्यादातर तो এখান থেকে গেছো তোমরা, আয়ো। সিপিএম বন্ধুরা খারাপ পাইও না, সিপিএম দিয়ে পারতো না, তার ডরাইল্লা, এটা ডরাইল্লা কি শেল্টার দিব তোমরাকে? নিজেরাই হাঙ্গায় থাকে গর্তের মধ্যে, হও করলে তো ধুক দৌড় মেরে গর্তের মধ্যে দেয়, পারতো না, এটা হইতো না। যুবকদের প্রাধান্য কংগ্রেস দেবে, আগামী দিনে তার প্রমাণ রাখবে। आओ सीपीएम से आओ, बीजेपी से आओ, नेतृत्व संभालो, आने वाले दिन में युवा रास्ता दिखाएंगे, ये उम्मीद से। এখানে মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস, এনএসইউআই, সেবা দলের যারা রয়েছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ দিচ্ছি। সুন্দর একটি এই 7 দফা দাবিকে সামনে রেখে আপনার আন্দোলন সংগঠিত করছেন। এটা প্রথম দফায় আন্দোলন এবং দিনকে দিন এটার গতি প্রাপ্ত হবে, আরো বেশি গতি নিয়ে আপনারা আন্দোলন সংগঠিত করবেন এই প্রত্যাশা রেখে সকলকে আমার যে বলার জন্য সুযোগ করে দিয়েছেন আপনাদের অনেক অনেক সাধুবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, মল্লিকার্জুন খার্গে জিন্দাবাদ।